ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য সৌদি আরবে শুরু হয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের আলোচনা। রিয়াদে আলোচনায় অংশ নিয়েছেন মস্কো এবং ওয়াশিংটনের প্রতিনিধি দল। এতে প্রাধান্য পেয়েছে ইউক্রেন রাশিয়ার জ্বালানি এবং বেসামরিক স্থাপনাগুলোর উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ এবং কৃষ্ণসাগরে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টি। কৃষ্ণসাগরে সামুদ্রিক যুদ্ধবিরতির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর বৃহত্তর সমঝোতার দিকে এগোতে চায় দেশটি। এর আগে রিয়াদে ইউক্রেনের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইউক্রেনে হামলার জোর বাড়িয়েছে রাশিয়া। রাতভর রুশ সেনাদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় শুধু সুমি শহরেই শিশুসহ আহত হয়েছেন ৬৫ জন। উপর্যুপরি এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামো। ইউক্রেনের দাবি, রোববার রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে ৯৯টি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে ৫৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করে কিয়েভ। এদিকে রাশিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত বেড়েছে, যাতে দুই পক্ষই হয়েছে প্রাণহানি। ২৪ ঘন্টায় যেন আরও আগ্রাসী জায়নবাদীরা। একদিনে বিমান হামলায় প্রাণ গেছে ২১ ফিলিস্তিনির। হত্যা করা হয়েছে হামাসের ২ নেতাকে। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে পশ্চিম তীরের ১৩টি ইহুদি বসতি এলাকাকে স্বাধীন বলে অনুমোদন দিয়েছে তেল আবিব। এতে মুসলিম বিশ্বে উঠেছে নিন্দার ঝড়। ইসরায়েল যেন শপথ করে নেমেছে গাজায় বর্বরতার চূড়ান্ত রূপ দেখিয়ে ছাড়বে। এমনিতেই মৃত্যুপুরীতে পরিণত উপত্যকায় যে কজন মানবেতর অবস্থায় শ্বাস নিচ্ছেন তাদেরও নিশ্চিহ্ন করতে চায় মৃত্যুর কারবারি নেতানিয়াহুর সেনারা। আকাশ মাটি সবখান থেকেই মৃত্যুরূপে মিসাইল বুলেট ধেয়ে আসছে গাজাবাসীর দিকে। কি দোষ আমাদের জানি না। মৃতের সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের দুর্দশাও বাড়ছে। কেউ পাশে নেই। আরব দেশগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে। ফিলিস্তিনিরা কেবল একাই লড়ে যাচ্ছে। নতুন করে হামলার তীব্রতা বেড়েছে রাফা ও খান ইউনিসে। ভোররাতে নাসের হাসপাতালের অপারেশন থিয়েটার লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েলের যুদ্ধ বিমান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল বারহুম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে দাবি আইডিএফের। সরাসরি সার্জারি ইউনিট লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ভবনটি। ৯০ রোগীকে সরিয়ে ফেলতে হয়েছে। এর আগে আল মাওয়াসি অঞ্চলে নিহত হন রাজনৈতিক বিভাগের সদস্য সালাহ আল বারদোইন। মধ্য গাজায় হত্যা করা হয় আরও ২ ফিলিস্তিনিকে। আন্তর্জাতিক বৈধতাকে তোয়াক্কা না করে পশ্চিম তীরের ১৩টি ইহুদি বসতি এলাকাকে স্বাধীন বলে অনুমোদন দিয়েছে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, বিশ্বকে সন্ত্রাসমুক্ত করতেই গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। এদিকে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে টানা ৪র্থ দিনের মতো বিক্ষোভ চলছে ইসরায়েলে। বিক্ষোভ হয়েছে ইউরোপ সহ বিভিন্ন মুসলিম দেশেও। এমন পরিস্থিতিতে গাজায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের পরিকল্পনা করছে মিশর। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতি শেষে আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। তুরস্কে কমছেই না সরকার বিরোধী বিক্ষোভের আঁচ। বিরোধী নেতা এবং ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে কারাগারে পাঠানোর পর বেড়েছে আন্দোলনের তীব্রতা। আটক করা হয়েছে ৯ সাংবাদিক সহ ১,০০০-এর বেশি মানুষকে। উত্তাল এই পরিস্থিতির মধ্যেই বিপুল ভোটে জয় পেয়ে প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করেছেন কারাবন্দী ইমামোগলু। গেল প্রায় ১ যুগে এত বড় বিক্ষোভ হয়নি তুরস্কে। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে টানা কয়েকদিনের মতো বিক্ষোভে উত্তাল দেশটির বেশ কয়েকটি শহর। বিক্ষোভ হয়েছে রাজধানী আনকারা, ইস্তাম্বুল, ইজমির সহ কয়েকটি শহরে। আন্দোলন দমাতে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। রোববার বিক্ষোভকারী ও পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইস্তাম্বুলের নগর ভবন এলাকা। আন্দোলনকারীদের দমাতে টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। তবে এতেও নিজেদের অবস্থানে অটল বিক্ষোভকারীরা। রাজপথের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ তারা। আটক করা হয় অনেককে।
উত্তাল এই পরিস্থিতির মধ্যেই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়তে দলীয় প্রার্থী বাছে ভোট আয়োজন করে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। সিএইচপির দলীয় সদস্যদের পাশাপাশি ভোট দেন সাধারণ মানুষও। 1.5 কোটির বেশি ভোট পেয়ে আগামী নির্বাচনে বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হন কারাবন্দী ইমামোগলু। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার একমাত্র রাজনীতিক হিসেবে বিবেচনা করা হয় এক্রেম ইমামোগলুকে। বিরোধীদের অভিযোগ, তাকে দমানোর পাশাপাশি জনগণকে অভ্যুত্থানের পথে ঠেলে দেওয়ার পায়তারা করছেন এরদোয়ান। তুরস্কের মানুষ যখন প্রাথমিক নির্বাচনের দিকে যাচ্ছিল তখন মেয়র ইমামোগলুকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট এরদোয়ান তাকে দমানোর চেষ্টা করছে, পাশাপাশি তুরস্কের জনগণকেও দমানোর চেষ্টা করছে, গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দিচ্ছে দেশকে। গেল বুধবার ইমামোগলুকে নিজ বাড়িতে আটকের পর বিক্ষোভ শুরু হয় তুরস্কে। দেশটির 50টির বেশি প্রদেশে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মাসুম রাব্বি, চ্যানেল 24। আগাম নির্বাচনের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী 28 এপ্রিলে অনুষ্ঠিত হবে ভোট। জরিপ বলছে নির্বাচনে 42% ভোট পেতে পারেন ক্ষমতাসীন লিবারেলরা, অন্যদিকে বিরোধী কনজারভেটিভ দল পেতে পারেন 37% ভোট। দায়িত্ব নেয়ার মাত্র 9 দিনের মাথায় আগাম নির্বাচনের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রোববার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী 28 এপ্রিল হবে ভোট। যুক্তরাষ্ট্রের সাথে আসন্ন বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় শক্তিশালী ম্যান্ডেট তৈরির লক্ষ্যেই এ সিদ্ধান্ত, জানান দেশটির সরকার প্রধান। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন কানাডা আদর্শ রাষ্ট্র নয়। তিনি আমাদের আঘাত করতে চান যাতে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ বানাতে পারেন। তবে আমরা এর থেকে শিক্ষা নেব। কানাডা সরকারের জন্য সবচেয়ে জরুরি হলো একটা শক্তিশালী ম্যান্ডেট তৈরি করা। আসন্ন নির্বাচনে অভ্যন্তরীণ ইস্যুর চেয়ে বেশি প্রাধান্য পাবে পররাষ্ট্রনীতি। ট্রাম্পের শুল্ক আরোপ ও কানাডা দখলের অভিপ্রায় একটি বড় বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ অর্থনীতি ও আবাসন সংকটের ইস্যুও ঘুরিয়ে দিতে পারে মোড়। এপ্রিলের নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টিকে টক্কর দিতে পারে বিরোধী কনজারভেটিভ পার্টি। তাই প্রচারণার প্রথম দিনেই অর্থনীতি ও ট্রাম্প ইস্যুতে প্রথম আঘাতটি হানলেন দলটির নেতা পিয়েরে পোয়েলিয়েভ্রে। লিবারেলদের আমলেই কানাডার অর্থনীতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আবারও ভোট দিলে আরো দুর্বল হবে আমাদের অর্থনীতি, আর এই সুযোগটাই চাইছেন ট্রাম্প। এই দুই দল ছাড়াও মাঠে আছে ইভেস ফ্রাঁসোয়া ব্লাঞ্চের ব্লক কুইবেকাস ও জগমিত সিং এর নিউ ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনের ফল পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারবেন তারা, এমন আভাস এখনো মেলেনি। তবে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে সাপে বড় হয়েছে সাবেক ব্যাংকার কার্নির নেতৃত্বাধীন লিবারেলদের। গেল ডিসেম্বরে কনজারভেটিভ পার্টির চেয়ে 20 আসন পিছিয়ে ছিল ক্ষমতাসীনরা। তবে বর্তমানে বদলেছে চিত্র। অ্যাঙ্গাস রিডের জনমত জরিপ বলছে এপ্রিলের নির্বাচনে 42% ভোট পেতে পারেন লিবারেলরা। অন্যদিকে পিয়েরে পোয়েলিয়েভ্রের কনজারভেটিভ দল পেতে পারে 37% ভোট। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাকসুর অভিশংসন খারিজ করে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করেছে দেশটির সাংবিধানিক আদালত। সোমবার আদালতের 8 বিচারপতি 5-1 ভোটে হানের অভিশংসন খারিজ করে দেন। অভিশংসন প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানের পক্ষে ভোট দেন 2 বিচারপতি। গেল বছরের 3 ডিসেম্বর সামরিক আইন জারির পর বিরোধী দল এবং সাধারণ জনতার রোষানলে পড়েন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এরপর সংসদে ইউন অভিশংসিত হন। এরপর প্রধানমন্ত্রী হানকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বানর, কাঠবিড়ালি সহ কিছু বন্যপ্রাণীর উৎপাতে অতিষ্ঠ শ্রীলঙ্কার মানুষ এবং কৃষকরা। তবে এসব প্রাণীকে হত্যা না করে বিকল্প পথ বেছে নিয়েছে সরকার। শুরু হয়েছে বন্যপ্রাণী শুমারি, যাতে বিভিন্ন এলাকায় থাকা প্রাণীদের সংখ্যা গণনা করা হচ্ছে। পরবর্তীতে তাদের লোকালয় থেকে নির্জন কোনো জায়গায় পাঠানো হতে পারে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
বিশ্বের চতুর্থ বৃহত্তম নারিকেলজাত পণ্য রপ্তানিকারক দেশ শ্রীলঙ্কা। দ্বীপ রাষ্ট্রটিতে নারিকেলের পাশাপাশি উৎপন্ন হয় কাজু বাদাম, গম, ভুট্টা সহ নানা রকম ফসল। তবে বর্তমানে কৃষিখাতে নতুন বিড়ম্বনার মুখোমুখি দেশটি। বানর, কাঠবিড়ালি সহ বেশ কিছু প্রাণীর উৎপাতে ক্ষতি হচ্ছে ফল, শাকসবজি ও ফসলের। কলম্বো, দাম্বুলা, সিগিরিয়া সহ বিভিন্ন অঞ্চলে বন্যপ্রাণীরা কৃষিকাজের যে ক্ষতি করছে তা নিয়ন্ত্রণে সোচ্চার কৃষক ও বৌদ্ধ ভিক্ষুকরাও। উৎপাদিত ফসল রক্ষায় কাঁধে এয়ারগান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। তবুও বানরের দল এসে নিয়ে যাচ্ছে নারকেল, গাছ থেকে ছিঁড়ে খাচ্ছে আম, আর ময়ূরেরা খাচ্ছে শিম। তবে বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ হওয়ায় এসব প্রাণীকে হত্যাও সম্ভব নয়। তাই সমাধান খুঁজতে শুরু হয়েছে বন্যপ্রাণী শুমারি। এর আওতায় বিভিন্ন এলাকায় চলছে বন্যপ্রাণী গণনা। আমরা প্রাণী হত্যার ঘোর বিরোধী। এছাড়া আমাদের দেশের প্রাণীদের বিদেশে পাঠানো হোক তাও চাই না। তাই গণনা শেষে এসব প্রাণীদের ধরে একটি নির্জন দ্বীপে পাঠানো হবে। ভুক্তভোগী কৃষকদের অনেকেই অংশ নিচ্ছেন বন্যপ্রাণী শুমারির কার্যক্রমে। এটি শেষ হলে জানা যাবে দেশটিতে থাকা বন্যপ্রাণীর সংখ্যা, যা ক্ষতি কাটাতে সাহায্য করবে সরকারকে। 10 বছর আগেও বানরের সংখ্যা অনেক কম ছিল। ময়ূরের সংখ্যাও বেড়েছে আশঙ্কাজনক হারে। পরিস্থিতি এমন হয়েছে যে তাদের আতঙ্কে ফসল উৎপাদন করতেও ভয় লাগে। শ্রীলঙ্কার সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে কৃষিকাজে জড়িত থেকে আয় রোজগার করেন অন্তত 81 লাখ মানুষ। মোট অর্থনীতির 8% আসে কৃষিখাত থেকে। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এরই সাথে শেষ করছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।